তো সরি, আমি আসলে খেয়াল করি নাই, এটা আমার পাবলিকে ছিল ক্লাসটা। ওকে, ঠিক আছে, ওকে, হাজির। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে ভুলে গেছিলাম যে এটা প্রাইভেট গ্রুপে ক্লাসটা যাচ্ছে। তো ঠিক আছে, পৃথিবী নিয়ে আমাদের পড়া হয়ে গেছে। এরপরে আমরা মঙ্গল নিয়ে একটু কথা বলি। মঙ্গল যেহেতু আরেকটু দূরে আছে, সূর্যের আরেকটু দূরে, তাহলে সূর্যের সাথে মঙ্গলের আকর্ষণটা কি? আকর্ষণ কম না বেশি? আকর্ষণ কম হবে। আর আকর্ষণ কম হলে ঘূর্ণন গতিটা কি হবে? কম হবে। যেমন 687 দিনে 1 বছর হয়, তার মানে মঙ্গল এই সূর্যকে কেন্দ্র করে ঘুরতে সময় লাগে মাত্র 687 দিন। তো এখানে একবারে আমরা উপগ্রহ সহ পড়ে ফেলতেছি, ঠিক আছে? মঙ্গলের উপগ্রহ কয়টা? মঙ্গলের সবচেয়ে পরিচিত আমরা জানি, মঙ্গলের উপগ্রহ দুইটি। কি কি? ডিমোস ও ফেবোস। এই দুইটি। তো মঙ্গলের উপগ্রহগুলো আমাদের লাগবে, কারণ এটার উপগ্রহ সংখ্যা খুব কম, যার কারণে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মঙ্গলকে কি গ্রহ বলা হয়? আর একটা নাম লিখতে হবে আমাদের, লালচে গ্রহ। মঙ্গল কোন গ্রহ? লালচে গ্রহ, লাল। আর মঙ্গলের আকাশ, এখানে লাল হওয়ার কারণ হচ্ছে এখানে আয়রনের পরিমাণ বেশি, মানে লোহের পরিমাণ অনেক বেশি। আর লোহে যখন জলীয় বাষ্প এসে সংস্পর্শে আসে তখন আমরা জানি মরিচা পড়ে, আর মরিচা পড়ার পরে ওটা লালচে রং ধারণ করে, এই জন্য এটা লালচে গ্রহ। আর এখানে মঙ্গলের আকাশ, যদি আপনি আকাশ দেখেন, যেমন আমাদের আকাশ নীল, কিন্তু এখানে একটু চেঞ্জ হবে। তো এখানে আকাশ হচ্ছে বেগুনি, সরি এটা হচ্ছে পিঙ্ক কালার। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের লালচে গ্রহ আর আকাশের কথা বললে পিঙ্ক কালার হবে। তো এমনিতেই আমরা জানি যে পৃথিবীর আকাশ নীল, কিন্তু মঙ্গলের আকাশ পিঙ্ক কালার। পিঙ্ক কালারের বাংলা কি হবে? মেয়েরা আবার কালার টালার বেশি বুঝে। মঙ্গলের পরে আছে শনি। শনির বুধ,
শনির উপগ্রহ অনেক বেশি, শনির উপগ্রহ 22টি। তো শনির উপগ্রহ 22টি, আর শনিটা অনেক দূরে আছে। সরি, আবার মিস্টেক করে ফেললাম, শনি লিখছে বৃহস্পতি। ঈদের ছুটির জন্য তো মনোযোগ নাই। তো যাই হোক, বৃহস্পতি এটা কিন্তু আমাদের মঙ্গলের পরে আছে, যার কারণে আকর্ষণ ক্ষমতা অনেক কম। প্রায় 12 বছর সময় নেয় একবার পৃথিবীকে ঘুরে আসতে। 12 বছর। কতদিন সময় নেয়? 12 বছর একবার। আর বৃহস্পতিকে কি বলা হয় একটু বলেন তো, বৃহস্পতিকে কি বলা হয়? বৃহত্তম গ্রহ হওয়ার কারণে এটাকে বলা হয় গ্রহরাজ, সবচেয়ে বড় গ্রহরাজ, সবচেয়ে বড় গ্রহ। তাহলে গ্রহরাজ কোনটি? তাহলে বৃহস্পতি। আর বৃহস্পতির উপগ্রহ কয়টি? 16টি। উপগ্রহ সংখ্যা 16টি। এই সংখ্যাগুলো পড়লেই হবে, উপগ্রহ 16টি, উপগ্রহ সংখ্যা 16টি। আর সবচেয়ে বৃহত্তম যে উপগ্রহ, নাম কি বলেন? সবচেয়ে বৃহত্তম উপগ্রহ যেটা গ্যানিমেড, এইটাই এখানে আছে। গ্যানিমেড বৃহত্তম উপগ্রহ, ঠিক আছে? অন্যান্য গ্রহের উপগ্রহ আমাদের পৃথিবীর চেয়ে, মানে গ্রহের চেয়ে বড়। তাহলে বৃহস্পতি সম্পর্কে এটুকু তথ্য জানলেই হবে। আর মঙ্গল বৃহস্পতির মাঝে কি যেন থাকে, গত দিনে আমরা বলেছিলাম, মঙ্গল বৃহস্পতি এই দুটার মাঝে গ্রহাণুপুঞ্জ থাকে। গ্রহাণুপুঞ্জ, গ্রহাণুপুঞ্জ। আর এই গ্রহাণুপুঞ্জের ধাক্কাধাক্কিতে গ্রহাণু সৃষ্টি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু। আর ওই ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু যখন পৃথিবীর বায়ুমণ্ডলে এসে প্রবেশ করে, তখন সেটাকে বলি আমরা উল্কা, ঠিক আছে? তো উল্কা যেহেতু পড়ানো হয়েছে, ওইটা নিয়ে আর কথা না বলি। এখন আসি আমরা বৃহস্পতির পরে শনি। শনি এটা দ্বিতীয় বৃহত্তম গ্রহ। হ্যাঁ, বৃহস্পতির পরে শনি। শনি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম। যেহেতু এটা অনেক দূরে আছে, তাহলে ঘূর্ণন গতিটা কি আরো কম হবে, তাই না? তবে শনির উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি, 22টি। আর বৃহস্পতির উপগ্রহ কয়টি? 16টি। এটা তো বলছিলাম, 16টি। আর শনির উপগ্রহ সংখ্যা কয়টি? 22টি। 22টি। আর 22টি মনে না রাখলেও সবচেয়ে বেশি উপগ্রহ, সবচেয়ে বেশি বেশি উপগ্রহ রয়েছে, ঠিক আছে? শনিতে সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে। শনি একবার পৃথিবীকে ঘুরে আসতে সময় লাগে প্রায় 29 বছর 5 মাস। শনি এই যে আমাদের কাকে, সূর্যকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে, অর্থাৎ শনির বছর হচ্ছে প্রায় 29 বছর 5 মাস। চিন্তা করেন তো, আপনার একটা যমজ ভাই যে পৃথিবী থেকে শনিতে যায় আছে, ও যদি 10 বছর পরে, 10 বছর কিন্তু যমজ ভাই যেহেতু ছোটকালে গেছে, 10 বছরে কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। কিন্তু ও শনিতে 10 বছর কাটায় এসে যদি পৃথিবীতে আসে, তাহলে আপনার বয়স কত? তাহলে 10 ইন্টু পৃথিবীতে আপনার বয়স হবে 10 ইন্টু 29 বছর 5 মাস, এই ধরেন 29.5। তাহলে আপনি একটু চিন্তা করেন, মানে কত বছর হয়ে যাচ্ছে। মানে শুধু 29-এ যদি ধরি, তাহলে কি হবে? 290 বছর। একটা মানুষের গড় আয়ু কত? এই 72, 73, যদিও মেয়েদের একটু বেশি, তাই না? তো এই যে গড় আয়ু কবে শেষ করছে? কয়েকটা প্রজন্ম শেষ হয়ে যাবে। আর ওই দিক থেকে যখন আপনার ভাই আসবে, তখন ওর বিয়ের বয়সই হয় নাই, এরকম একটা ব্যাপার হবে। হ্যাঁ, তাহলে
আপনার গ্রহের ঘূর্ণন গতির উপর বয়স ডিপেন্ড করতেছে। তো বলেন, কষ্ট মষ্ট করে শনিতে দেয় মানে 50টা বছর বাইসা থাকলে অনেক ফায়দা হতো আর কি। শনির উপগ্রহ কয়টি? শনির উপগ্রহ 22টি, তাই না? টাইটান, টাইটান আছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ টাইটান। টাইটান দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ, বৃহত্তম উপগ্রহ। এখন আসেন এই যে শনি, এই শনির যে উপগ্রহগুলো সবগুলো শনির বলয়ের বাইরে থাকে। শনিতে এরকম একটা বলয় আছে, তো এই যে বলয়, এই বলয়ের বাইরে উপগ্রহগুলো থাকে। তাহলে শনিতে বলয় আছে হাজার হাজার, ঠিক আছে, হাজার হাজার বলয় রয়েছে, হাজার হাজার বলয়। তাহলে কোথায় বলয় আছে? বলয় রয়েছে। আর উপগ্রহগুলো বলয়ের বাইরে থাকে, বলয়ের বাহিরে থাকে। উপগ্রহগুলো শনির বলয়ের বাইরে থাকে। এরপর চলেন ইউরেনাস। ওই পাশে জায়গা নাই, আমি এই পাশে লিখতেছি ইউরেনাস। তো কার কার স্বপ্ন ইউরেনাসে যাওয়ার? এই শনি পার হয়ে ইউরেনাস, নেপচুন এগুলোতে যদি যান তাহলে হীরার বৃষ্টি হবে। এখানে আপনার হীরা কেনার দরকার নাই, এখানে বস্তা ভরে হীরা নিয়ে আসতে পারবেন। কারণ ইউরেনাসে এখানে মিথেন গ্যাসের পরিমাণ অনেক বেশি, যার কারণে মিথেন গ্রিন হাউস গ্যাস হওয়ার কারণে সূর্যের আলো এখানে এসে মানে তাপ এসে আর ফিরে যেতে পারে না। আর এভাবে গ্রহের তাপমাত্রা বাড়তেই থাকে। আর বাড়তে থাকার কারণে প্রবল চাপ ও তাপমাত্রার কারণে সেখান থেকে কার্বনটা আলাদা হয়ে হীরার খণ্ডে রূপান্তর হয়। ঠিক আছে, এই হচ্ছে এখানকার ব্যাপার, হীরার বৃষ্টি। তো হীরার বৃষ্টি চাইলে আপনারা উপভোগ করতে পারেন, বাসায় কাজ দিয়ে কিছু একটা করলেন। তো তাহলে ইউরেনাস যেহেতু আরো অনেক দূরে আছে, এখানে কেমন সময় নেবে এটার একটা মানে সংখ্যা জানা উচিত, তাহলে আইডিয়া পাবো আমরা। প্রায় 84 বছর। তাহলে দেখেন এখানে যদি 10 বছর কেউ থেকে পৃথিবীতে আসে তাহলে কি অবস্থা হবে, মানে 840 বছর নাই হয়ে যাবে তার জীবন থেকে। তো যাই হোক, ইউরেনাসে একবার ঘুরে আসতে সূর্যকে সময় নেয় 84 বছর। আর এখানে উপগ্রহ সংখ্যা 5টি, উপগ্রহ 5টি। এত 5টা কষ্ট করে আর পড়ার দরকার নাই, এ পর্যন্ত পড়লেই হবে। আর এটাকে কি গ্রহ বলা হয় বলেন তো? এটাকে কি গ্রহ বলা হয়? বলেন 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 দ্রুত। সবুজ গ্রহ, সবুজ গ্রহ বলা হয়। ইউরেনাসের পরে নেপচুন। তো নেপচুনটা আরো দূরে আছে, যার কারণে এখানে সময় আরো ধীর চলবে পৃথিবীর তুলনায়। পৃথিবীতে দ্রুত সময় পার হয়ে যাবে, কিন্তু এখানে সময় খুবই আস্তে আস্তে যাবে। এখানে সময় নেবে 163 থেকে 164 বছর, 163 বা 164 বছর। আপনি একটু চিন্তা করেন তো, নেপচুনে যে যদি কেউ 50 বছর বেঁচে আসে তাহলে তার বয়স কত হবে পৃথিবীর তুলনায়? তো আমাদের এই মহাবিশ্বের প্রত্যেকটা জিনিসই আমরা যেটা দেখি সেটা হচ্ছে অবাস্তব, মানে বাস্তব না। ঠিক আছে, এটা আমরা সব সময় যেটা দেখি সেটা হচ্ছে অতীত দেখি, বর্তমানটা আমরা দেখতে পারি না। আপনি যে সূর্যটা দেখতেছেন, এটা সূর্যের আলো আসতে 8 মিনিট 19 সেকেন্ড লাগে,
বা 20 সেকেন্ড লাগে। তো এই সূর্য যখন দেখতে পাচ্ছি তখন মানে 8 মিনিট 22 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 19 সেকেন্ড হয়ে গেছে অলরেডি। মানে আপনি 8.5 মিনিট পরে সূর্যকে দেখতেছেন। আবার সূর্য ডুবে গেলেও আপনি বুঝতেছেন না যে ডুবে গেছে। ডুবার ঠিক 8 মিনিট 8.5 মিনিট পরে সূর্য ডুবে গেছে, এটা আমরা বুঝতে পারি। তার মানে প্রত্যেকটা, তাহলে এই যে গ্রহগুলা যত দূরে আছে ওইখান থেকে কোনো আলো যদি আসেও পৃথিবীতে কোনোভাবে আসতে কেমন সময় লাগবে। তো যাই হোক, নেপচুনকে অনুজ্জ্বল গ্রহ বলা হয়। অনুজ্জ্বল গ্রহ। আর এটার উপগ্রহ সংখ্যা মাত্র 2টি। ঠিক আছে, উপগ্রহ সংখ্যা 2টি নেপচুনে। আর উজ্জ্বল না, অনুজ্জ্বল, দেখা যায় না খুব একটা। তো এখন বলেন উপগ্রহ টোটাল কয়টা হলো? উপগ্রহ সংখ্যা আসলে খুবই ঝামেলার, যার কারণে উপগ্রহ সংখ্যা পরীক্ষায় আসবে এরকম কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। উপগ্রহ সংখ্যা 48টি বা 50টি, আবার মাধ্যমিক ভূগোল বইয়ে দেখলে আবার অনেক বেশি পাবেন। ঠিক আছে, তাহলে এত কনফিউজিং নাম্বারটা না মনে রাখলেও চলে। আর যদি অপশানে আসে 48 বা 49, তাহলে দিয়ে দিয়েন, এটা বললে এরকম হবে, সর্বমোট 50টা পাবে। আরেকটা গ্রহ ছিল, কি যেন মনে আছে? প্লুটো, তাই না? এই প্লুটোটা এই পাশে ছিল। এটা 2006 সালে গ্রহের মর্যাদা হারায়, গ্রহ থেকে এদিকে বাদ দেওয়া হয়। কারণ গ্রহের যে ধর্ম সূর্যকে কেন্দ্র করে ঘোরা, এটা সূর্যকে কেন্দ্র না করে সে নিজের ইচ্ছা মতো ঘোরে, যার কারণে এটাকে 2006 সালে গ্রহ বলার পরেও সে যখন দেখতেছে এই খামখেয়ালি নিজের ইচ্ছা মতো ঘুরতেছে, তখন তাকে গ্রহের মর্যাদা থেকে বাদ দেওয়া হয়। আর তখন থেকে এ হয় বামুন গ্রহ। ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড, পিঙ্ক, গোলাপি। না, ওখানে 24 ঘন্টা না, ওখানে সময় যেহেতু ধীর চলে। হ্যাঁ, ওটাই বললাম, এই সংখ্যা নিয়ে মানে বিশাল মতভেদ আছে। হ্যাঁ, শনি তো পৃথিবী থেকে অনেক দূরে, কিন্তু শনির দশা যে বলে আসলে এটা মানুষ এমনি এমনি বলে। কারণ এই যে আমাদের পৃথিবী, এই পৃথিবী কোথায় আর শনি কোথায়, এত দূর থেকে আপনার উপর কোনো প্রভাব বিস্তার করবে না। তার মানে আপনার উপরে শনির কোনো দশা পড়ার চান্স নাই। ঠিক আছে, এটা মানুষ যেটা বলে এটা হুদাই বলে আর কি, যে শনি লাগছে কপালে। আরে মিল থাকবে না, সব মিল থাকবে। হ্যাঁ, ইউরেনাসে যান, ওখানে হীরার বৃষ্টি হবে। এই আমি যে সংখ্যাগুলো বলতেছি, এই সংখ্যাগুলো কোথাও ফিক্সড না, যার কারণে এই ফিক্সড না এরকম তত্ত্ব নিয়ে আসলে আমাদের টোটাল ইউনিভার্স নিয়ে বিজ্ঞান এ পর্যন্ত যে গবেষণা করছে, এই গবেষণার মধ্যে এসে বলতেছে যে আমরা যা মানে এই পর্যন্ত গবেষণা করছি সর্বোচ্চ এটা 1%। তার মানে এখনো দেখেন এই ডার্ক ম্যাটার অজানা রহস্য 99%ই রয়ে গেছে। তার মানে আপনি চিন্তা করেন এই মহাবিশ্বের
এই ইউনিভার্সের খুব একটা তথ্য আমরা জানি না, এগুলো প্রতিনিয়ত আপডেট হবে। এখন আমরা দেখতেছি আমাদের সৌরজগতে গ্রহের সংখ্যা এরকম, স্যাটেলাইট ইত্যাদি বিভিন্ন প্রজেক্ট হাতে নেওয়ার কারণে আমরা এটা বুঝতে পারতেছি। আগে মানুষ এগুলো কল্পনা করত, আর এগুলোকে এক একটা দেব দেবী মনে করত। এই জন্য দেখবেন পৃথিবী ব্যতীত যতগুলা গ্রহের নাম, এগুলো হচ্ছে সব গ্রিক দেব দেবীর নাম অনুসারে করা, কারণ তারা মনে করতো যে এটা তাদেরকে রক্ষা করতেছে, এই জন্য ওই নাম, তাকে পূজা করত, বুঝছেন? তো যাই হোক, ওই অজ্ঞতা জিনিসটাই এখন এসে প্রমাণ হয়ে যাচ্ছে যে আসলে সংখ্যা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এখন বলেন তো আপনারা, ওই যে আমরা জোয়ার ভাটাতে যাব তার আগে কয়েকটা কোশ্চিন একটু দেখে নিই। সেটা হচ্ছে, হ্যালির ধূমকেতু কতদিন পর পর দেখা যায়? বলেন তো, হ্যালির ধূমকেতু কতদিন পর পর দেখা যায়? হ্যালির ধূমকেতু কতদিন পর পর দেখা যায়? কয়বার দেখে মরে যেতে পারলেই হয়, তাই না? যে বেশি দিন না, আমি 2বার হ্যালির ধূমকেতু দেখে মরে যেতে চাই, এরকম একটা আপনার যদি অ্যাম্বিশন থাকে, তার মানে অনেক দিন বেঁচে থাকতে পারবেন। সামনের যে হ্যালির ধূমকেতু আসবে সেটাও কিন্তু আমরা প্রায় সবাই দেখে যেতে পারবো না। অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন। তো এটা এরকম, মানে 1759 প্রথম দেখা যায়, তারপরে 1835, 1910, এরপর কত কত হবে বলেন? সর্বশেষ দেখা গেছে 86। তাহলে এখানে যদি একটা রেঞ্জ দেখেন, এই প্রথম রেঞ্জ, দ্বিতীয় রেঞ্জ, তাহলে আপনি যেটা পাবেন 75, 76, 75, 76, 75, 76, এটা হচ্ছে সর্বশেষ দেখা যায়, সর্বশেষ দেখা যায়। তো এই যে এখানে যে সালগুলো লিখলাম, এই সালগুলো কোথাও আপনি এরকম ভাবে পাবেন না যে কবে কখন কিভাবে দেখা গেছে। তো যাই হোক, সর্বশেষ দেখা গেছে 2086-তে, এরপর সামনে দেখা যাবে 2062 সাল। তাহলে এই যে দেখেন, আপনি সামনের হ্যালির ধূমকেতু দেখার জন্য 2062 সাল পর্যন্ত দেখা যাবে, তাহলে আপনাকে বেঁচে থাকতে হবে, তাই না? আর যদি এর মধ্যে মারা যান, তাহলে হ্যালির ধূমকেতু তো আর দেখা হলো না। ঠিক আছে, তাহলে 75, 76, 75, 76 এরকম ভাবে আপনার আসবে। একটা প্রবলেম দিয়ে কিছু অঙ্ক করি, হ্যাঁ? তো 1 ডিগ্রি ব্যবধান হচ্ছে 4 মিনিট, 4 মিনিট। পূর্বে গেলে কয়েকটা তথ্য মনে রাখলেই হবে। পূর্বে গেলে সময় প্লাস হবে, যোগ, তাহলে 1 ডিগ্রি সমান কত মিনিট? 1 ডিগ্রি সমান 4 মিনিট। পূর্বে গেলে সময় কি হয়? প্লাস হয়। আর পশ্চিমে যদি বলে, পশ্চিমে গেলে সময় কি হবে? সময় মাইনাস হবে। এই যে এই কনসেপ্ট থেকে আপনি বুঝবেন যে আসলে পৃথিবীর কোন দেশে সময় কত, এটা আপনি বুঝবেন শুধু ডিগ্রির হিসাবটা জানলেই হবে। একটা প্রবলেম দিই,
এখন কত বাজে? এখন এখন 10টা 10 বাজে, তাই না? এখন 10টা 10। কি আমাদের পৃথিবীর ভূত্বকের গড় গভীরতা 20 নাকি গড় পুরুত্ব? গভীরতা পুরুত্ব তো একই জিনিস, গভীরতা হওয়ার কারণে তো পুরুত্ব হয়েছে, পুরু হয়েছে। আচ্ছা, আপনি কোশ্চেন করছেন, পরে আনসার দিব। আপনি মনে হয় ইনবক্সেও করেছেন, কিন্তু আমি আসলে এই কয়েকদিন মানে ভারী বর্ষণে, হ্যাঁ ভারী বর্ষণে আমার প্রেসে সব কাগজ বন্ধ হয়ে আছে, বইগুলা নিতে পারতেছি না। বিশেষ করে ওরা কাজ করতে পারতেছে না এই টানা বৃষ্টির কারণে। আজকে একটু একটু কাজ করছে, এখন কালকে আবার পারবে কিনা এটা সন্দেহ আছে আর কি। তো এই জন্য একটু স্ট্রেসের মধ্যে ছিলাম, একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। তো একটা একটা জিনিস বুঝলাম কালকে সারাদিনের যে অভিজ্ঞতা, একটা বই আপনার হাতে পৌঁছানোর জন্য এখানে 17টা ডিপার্টমেন্ট কাজ করে। মানে খালি বই প্রেসে তৈরি হয় 17টা সেক্টর থেকে। অনেকে হয়তো বা মনে করবে বৃষ্টি হলে সমস্যা কি, আসলে কাগজ এক জায়গা থেকে আসে প্রেসে, ওইখানে কাগজটা ছাপানো হয়, এরপরে ওই কাগজটা বাইন্ডিং এর জন্য আরেক জায়গায় পাঠাইতে হয়, আবার ওইখান থেকে বাইন্ডিং হলে ওখান থেকে আরেক জায়গায় কভার পেজ ডিজাইনের ওখানে যায়, এরকম ভাবে 17টা জায়গায় ঘুরে দেন বইটা হাতে চলে আসে। দেন আপনার কাছে গেলে আবার কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার, এই সেই মাধ্যম হয়ে যাবে, মানে 20টা মাধ্যম হয়ে যাবে আর কি একটা বই আপনার কাছে পৌঁছাইতে। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকে হয়তো বা মনে করতে পারে যে বৃষ্টি হলে কেন দেরি হবে, তো এই হচ্ছে ব্যাখ্যা। আর এই বললাম তো শান্ত, আপনি কোশ্চেন করছেন, আমি দেখছি মেসেঞ্জারে দেখছি। আসলে আপনারে একটু লিখিত ব্যাখ্যা দিয়ে দিবনি, কোনো সমস্যা নাই, একটু ধৈর্য ধরেন, আমার কাজটা শেষ হোক। ওকে, এটা দিয়ে কিভাবে আমরা অঙ্ক টঙ্ক করতে পারি একটা প্রশ্ন দিয়ে দিই। এখন ঢাকায় সময় 10টা 10 মিনিট। এখন ঢাকায় সময় 10টা 10 মিনিট হলে ঢাকার পশ্চিমে 15 ডিগ্রি গেলে সময় কত দেখাবে? এরকম অঙ্ক আসলে আপনাদের জন্য সুবিধা, মার্ক পাইতে খুব একটা কষ্ট হবে না। দেখেন তো, ঝটফট উত্তর দেন তো। এখন ঢাকায় বাজে 10টা 10 মিনিট, তাহলে ঢাকার পশ্চিমে 15 ডিগ্রি গেলে সময় কত দেখাবে? শান্তর কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আজাইরা মনের ভিতরে কোশ্চেন আসছে, তাই ওইটা নিয়ে বসে আছে। আর এগুলো কোনো পরীক্ষার জন্য কোনো রকম উপযোগী না, এই জন্য আনসার দিতে দেরি হচ্ছে। সমস্যা নাই, পেয়ে যাবেন। তাহলে কত হবে? ঢাকাতে 10টা 10 আর পশ্চিমে গেছে, তাহলে সময় কি হবে? মাইনাস হবে। আর 15 ডিগ্রি সমান প্রতি ডিগ্রি 4 মিনিট, তাহলে কত মিনিট? 60 মিনিট, মানে 1 ঘন্টা। 1 ঘন্টা কম দেখাবে, তার মানে ঢাকার পশ্চিমে 15 ডিগ্রি গেলে ওইখানে সময় দেখাবে 9টা 10 মিনিট। ঠিক আছে, এখন দেখেন তো আপনারা ঢাকার চেয়ে কত ডিগ্রি দূরে আছেন, তাহলে ওই হিসাবে সময় দেখেন। কারো 4 মিনিট, কারো 2 মিনিট, কারো 5 মিনিট, কারো 7 মিনিট, 8 মিনিট। রাজশাহীতে আবার একটু বেশি সময় হবে, মানে প্লাস হবে। প্লাস হলে তাহলে আমরা রাজশাহীর সময়টা, আপনাকে যদি বলা হয় রাজশাহী কোন দিকে আছে, ঢাকার কোন দিকে আছে, তাহলে দেখেন রাজশাহী ঢাকার কোন দিকে আছে, তাহলে পারবেন। যেহেতু এখানে সময় বেশি, তাহলে এটা অবশ্যই পূর্বে আছে। এরকম ভাবে আপনি হিসাব নিকাশ করতে পারবেন যে কোথায়। আবার ইন্ডিয়াতে সময়ের পার্থক্য কত, এগুলো সব এই ডিগ্রি দিয়ে কাউন্ট করতে পারবেন।
তো এখন আপনার আপনার ওইখানে কত ডিগ্রিতে আছেন, ওইখান থেকে যান আর একটা ডিগ্রিতে, যে একটা কোশ্চেন প্র্যাকটিস করেন। তো একটু আমরা গ্রহণ গ্রহণ নিয়ে একটু পড়াশোনা করি, কারণ গ্রহণ নিয়ে জোয়ার ভাটা নিয়ে অনেক সমস্যা। জোয়ার ভাটা বুঝতে চায় না অনেকে, বা বুঝতে পারি না। ঠিক আছে, ওকে। তাহলে গ্রহণ, গ্রহণটা কি, তারপরে জোয়ার টোয়ার আমরা দেখবো। গ্রহণ বলে না চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, আসলে কি মনে রাখবেন, গ্রহণ মানে অনুপস্থিত। গ্রহণ মানে কি, অনুপস্থিত। গ্রহণ মানে অনুপস্থিত। অ্যাকচুয়ালি যখন যাকে দেখা যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না, ধরেন আমার আজকে ক্লাস নেওয়ার কথা কিন্তু আমাকে আজকে সারা রাত খুঁজে পেলেন না, তাহলে আমাকে দেখার কথা কিন্তু আমাকে পেলেন না, তাহলে আমি গ্রহণ মানে আমি অনুপস্থিত, যে সার গ্রহণ। তাহলে দেখেন দিনের দিনের বেলা, এখানে যে আমাদের আর্থ, এখান থেকে দিনের বেলা আর এদিকে রাত, তাহলে দিনের বেলা আমরা এখানে যে আলো আছে এই অবস্থায় আমরা কি দেখব বলেন, কি দেখব? তাহলে দিনের বেলা আমাদের কি দেখার কথা, সূর্য দেখার কথা। এটা এটা মানে ইউনিভার্সাল ট্রু, দিনের বেলা সূর্য দেখা যাবে। কিন্তু দিনের বেলা এই জায়গায় যদি চাঁদ এসে হাজির হয়, তাহলে এই যে আলোটা এসে কার উপর পড়বে, চাঁদের উপর, পৃথিবীর এই জায়গাটা তখন অন্ধকার হবে। ঠিক আছে, এই জন্য তাহলে কি গ্রহণ হবে এখন দেখেন, এখন এটা কাকে দেখা যাচ্ছে না, সূর্যকে, তাহলে সূর্য গ্রহণ হবে। আর যখন চাঁদকে দেখা যাবে না তখন সেটা হবে চন্দ্র গ্রহণ। ক্লিয়ার? তো চাঁদ কখন দেখবেন না, দেখেন এই যে এই জায়গায় যখন চাঁদ আসবে তখন আর আপনি দেখতে পাবেন না, এই মনটাকে দেখতে পাবেন না, কারণ এখন এই সূর্যের সম্পূর্ণ আলো কার উপর পড়তেছে, পৃথিবীর উপর পড়তেছে। চাঁদের নিজস্ব কোনো আলো না থাকার কারণে চাঁদকে আমরা দেখব না। তো এই সময় এখন কাকে দেখতেছি না রাত্রের বেলা, চাঁদকে, তাহলে এটা কি হবে, চন্দ্র গ্রহণ বা চাঁদ গ্রহণ। ক্লিয়ার? গ্রহণ ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারছি কিনা? ইয়েস নো দিয়ে একটু আনসার দেন তো, বেশি কষ্ট দিব না, আর 10-15 মিনিট কষ্ট দিব, এরপরে আর কষ্ট দিব না। এই হিন্দুরা তিথি তিথি হিসাব করে, অষ্টমী তিথি। এই প্রিয়াঙ্কা বলেন তো তিথি কি? তিথি একটা সময় আর কি, হয়তো বলেন লগ্ন ভ্রষ্ট হইছে, শুভ সময়, অশুভ সময়, এরকম হিন্দুরা অনেক ইয়ে করে, চাঁদের পঞ্চম দিন, দশম দিন, এরকম তারা হিসাব নিকাশ করে। আচ্ছা, তাহলে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ব্যাপারটা বুঝে ফেলছি। গ্রহণ নিয়ে আর কোনো সমস্যা নাই, মানে যাকে দেখা যাওয়ার কথা, মানে যাকে দেখা যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না, তখন তাকে সেই গ্রহণ বলে। যখন যাকে দেখা যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না তখন তাকে সেই গ্রহণ বলে। ক্লিয়ার? ওকে, এখন আসি এই যে জোয়ার ভাটা। জোয়ার ভাটার ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং। এই পৃথিবীতে ব্যালেন্স হচ্ছে, পানির ব্যালেন্স হচ্ছে। দেখেন পানি এক এক সময় বেশি, এক এক জায়গায় আবার কম, মানে জোয়ারের সময় উপর দিকে পানি চলে আসতেছে অনেক বেশি দূর পর্যন্ত, আবার ভাটার সময় নিচে নেমে যাচ্ছে। তার মানে ওই পানি কোথায় যাচ্ছে, হারায় যাচ্ছে না, এটা অন্য আর এক পাশে চলে গেছে পানি, যেই পাশের লোকজনের পানি দরকার ছিল ওদের। আর এই জোয়ার ভাটার কারণে নদী গভীর হয়। এটা পরীক্ষায় আসা একটা কোশ্চেন, হ্যাঁ, নদী গভীর হয় কারণ কি, বা নদীর গভীরতা বৃদ্ধি পায় কারণ কি?
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জোয়ার। এই জোয়ার টু জোয়ার, জোয়ার টু জোয়ার যদি বলা হয় তো আসলে জোয়ার একটু পরে লিখি। একটা জোয়ার হওয়ার পরে একটা ভাটা হয়, এরপরে একটা জোয়ার হয়, আবার একটা ভাটা হয়, মানে একটা জোয়ার একটা ভাটা, একটা জোয়ার একটা ভাটা। তাহলে এখানে জোয়ার টু জোয়ার এবং এই ভাটা টু ভাটা একই সময়। এখন যদি জোয়ার ভাটার সময় বলে, এখানে টোটাল সময় লাগবে 12 ঘন্টা 26 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট। তার মানে জোয়ার টু জোয়ার 12 ঘন্টা 26 মিনিট। আর ভাটা তাহলে কি হবে, ওটার অর্ধেক, 6 ঘন্টা 13 মিনিট, 6 ঘন্টা 13 মিনিট। তাহলে দুটি জোয়ারের ব্যবধান কত, এরকম ভাবে কোশ্চেন হতে পারে, দুটি জোয়ারের ব্যবধান কত, বা দুটি ভাটার ব্যবধান কত, অথবা জোয়ার ভাটার ব্যবধান কত। এই হালিমা বুঝতে পারছেন, তিথি বললাম না সময়, ওই সময়ই হতে হবে, না হলে হবে না, ঠিক আছে, পাপ হবে, গুনাহ হবে আর কি, ওর পরে গেলেই সমস্যা। যদিও এই সময় টময় নিয়ে আমি একটু পড়াশোনা করেছিলাম বাচ্চাকালে, ঠিক আছে, বাচ্চাকালে বিভিন্ন পড়াশোনা করেছিলাম, একটু মানে কি বলে, একটু জাদু টনা এই সেই হাবি জাবি এগুলো নিয়ে একটু পড়াশোনা করছিলাম আর কি, মোটামুটি 1 বছরের মতো। তো এটা জাস্ট দেখার জন্য যে এটা আসলে কাজ করে কিনা। তো ওই সময় আমি দেখেছি যে আসলে প্রত্যেকটা সময় সময় সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তাছাড়া যখন যেই সময়ের আমল না, ওই সময় যদি করেন ওটা উল্টা হবে, মানে ঠিক ওই সময়ে ওই কাজটা করতে হবে, এরকম আর কি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো রাত কি হয়েছে, রাত কি হয়েছে, রাত তিথি মানে রাত, ওই আবার তিথি, তিথি মানে রাত। তো ঠিক আছে, এই পৃথিবীর চারপাশে কতটুকু জল আছে, এই পৃথিবী একটু আঁকা আঁকি করি। পৃথিবী, এই যে আমাদের আর্থ, এই আর্থের চারপাশে প্রায় পানি আছে, চারপাশে পানি আছে, মানে 71% পানি। তার মানে এটা চারপাশে দেওয়া যায় যে চারপাশে আছে, কোথাও কম কোথাও একটু বেশি, এরকম সব দিকেই পানি আছে। এখন দেখেন এখানে যদি আমাদের সূর্যটা থাকে, এখানে সূর্য, এখানে সূর্য আছে, সূর্য আর পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ কাজ করবে। তাহলে দেখেন এখানে সূর্য পৃথিবীকে আকর্ষণ করতেছে, যেহেতু সূর্য একটু হেভি ওয়েটের একটা বস্তু, যার কারণে সেটা না এসে এই উপরের যে পানি, এই পানিটার লেভেল সূর্যের আকর্ষণে এই দিকে বেড়ে দেয়, এরকম হয়ে যায়, বেড়ে গেল, ওই দিকে কি হয়ে গেছে, কম হয়ে গেছে। তো এটা হচ্ছে কার জন্য, এটা সানের জন্য, তাই না। এখন যদি এই সেম জিনিসটা এই পাশে আবার মন চলে আসে, দেখেন তো মন, চাঁদ, চাঁদ পৃথিবীর উপরে কেমন আকর্ষণ করে। এখানে সূর্য পৃথিবীর মধ্যে আকর্ষণ যদি এক্স টাইম হয়, তাহলে পৃথিবী এবং চাঁদের মধ্যে আকর্ষণ 2x, মানে 2 গুণ বেশি। তার মানে সূর্য যতটুকু আকর্ষণে আকর্ষণ করতেছে, তার দ্বিগুণ আকর্ষণ করতেছে চাঁদ পৃথিবী, ঠিক আছে, মানে কাছে থাকলে ভালোবাসা বাড়ে আর কি, আর দূরে গেলে ওই যে আস্তে আস্তে আবেগ টাবেগ কমে যাবে, মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। ওকে, তো এখন আসেন, এখন ওইদিকে টানবে, ওইদিকেও পানি টানবে, তাহলে কি হইলো, এইদিকে আরেকটু কমে যাবে, কমে এই দিকে বেড়ে যাবে, এই বেড়ে গেল। তাহলে কোন দিকে, এই দুই জায়গায় নাই, এই দুই জায়গায় পানি নাই, এই দুই জায়গায় তেমন পানি নাই। এই যে যেদিকে বেড়ে গেল, এই দিকে জোয়ার হলো, আবার এই দিকেও জোয়ার হলো, বেড়ে গেল। আর এই যে এই দুইটা জায়গায় ভাটা হয়েছে, ঠিক আছে, ভাটা হয়েছে এই দিকে যেখানে বেঁচে থাকার কথা। তো এই জিনিসটা মানে দুইটা দুই দিকে টানাটানি করতেছে, মাঝখানে পৃথিবী থেকে পানি দুই দিকে চলে যাচ্ছে, এটাকে বলা হয় তেজকোটাল। তাহলে তেজকোটাল কখন হয়, যখন সূর্য এবং চন্দ্র কেউ কাউকে বাধাগ্রস্ত করে না, মানে দুই দিকে জোয়ার থাকে, কোনো জোয়ারকে বাধাগ্রস্ত করে না, তখন তেজকোটাল হয়, ঠিক আছে।
তেজকোটাল। আর তেজকোটাল কখন ঘটে বলেন তো? যখন যখন তেজকোটাল ঘটে কখন? যখন সান আর্থ এবং মুন 180 ডিগ্রি বা এক সরল রেখায় থাকে। তার মানে যখন এক সরল রেখায় থাকে তখন কোন ধরনের গ্রহণ হয় দেখেন তো। এখন কি হবে? এখন কি হবে? চন্দ্র গ্রহণ। এখন কি হবে? চন্দ্র গ্রহণ। তাহলে তেজকোটাল কখন হয়? চন্দ্র গ্রহণের সময়। তেজকোটাল কখন হয়? আবেদ আলী জেলে জেলে এই মারাত্মক কবিরাজ ছিলাম আমি, ঠিক আছে? মারাত্মক কবিরাজ। তো পরে এগুলো ছাড়ছি আর কি, এগুলো ঠিক না। তো ঠিক আছে, তাহলে চন্দ্র গ্রহণ আমরা বুঝলাম। চলেন, এখন চাঁদ তো আর ওখানে বসে থাকবে না, আবার পৃথিবী ওখানে বসে থাকবে না। সব সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, আবার চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। এখন ঘুরতে 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 সে কোথায় চলে আসছে? এই জায়গায়, এই দিক দিয়ে ঘুরে এখানে চলে আসছে। তাহলে এখন পানি কোন দিকে ফুলে যাবে দেখেন তো? এখন ওই দিকে পানি ফুলবে না, না ফুলে এখন কোথায়? চাঁদের দিকে ফুলে যাবে। ও, চাঁদ পর্যন্ত পানি চলে গেছে, যাই হোক, সরি, এত দূর পর্যন্ত না। তো এই এই হচ্ছে এই দিকে যে পানি ফুলে গেল, এই দুই দিকেই পানি ফুলতেছে, এই দিকেও পানি ফুলতেছে, আবার এই দিকেও পানি ফুলতেছে। এই দুইটা জোয়ারকে বাধাগ্রস্ত করতেছে। ঠিক এই জায়গায় একটা খাস তৈরি হচ্ছে। এই জন্য এটাকে বলা হবে মরা কোঠাল। মরা কোঠাল। তাহলে মরা কোঠাল কখন? যখন দুটি জোয়ার একে অন্যকে বাধাগ্রস্ত করে। মরা কোঠাল কখন হয়? যখন দুটি জোয়ার একে অন্যকে কি করে? বাধাগ্রস্ত করে, তখন এটা মরা কোঠাল হয়। আর এটা কখন ঘটে যদি বলে কখন ঘটে, তাহলে কখন ঘটে যদি এরকম করে রেখাটা নেন তাহলে দেখবেন 90 ডিগ্রি। যখন সান আর্থ এবং মুন কত ডিগ্রি? 90 ডিগ্রি বা এক সমকোণে থাকে। এক সমকোণে। ওকে। মরা কোঠাল কখন হয়? যখন সান আর্থ এবং মুন যখন কত 90 ডিগ্রিতে থাকে বা অবস্থান করে, তখন মরা কোঠাল হয়। আচ্ছা, যেহেতু চাঁদ দৌড়াদৌড়ি করতেছে অনেক বেশি, তো চাঁদ যেই দিকে যাবে পানিও ওই দিকে চলে যাবে। এখন দেখেন চাঁদ চলে আসছে এই দিকে এইখানে চলে আসছে। তাহলে চাঁদের আকর্ষণ এখন বেড়ে গেল, দুইজন মিলে টানাটানি করতেছে। তাহলে আগে ছিল এটা সূর্যের কারণে ফুলে ওঠা। এখন কি হয়েছে? এই চাঁদ এখানে এসে তার আকর্ষণ বাড়ায় দিয়েছে, যার কারণে পানিটা আর একটু বেশি ফুলে যাবে। দেখেন এখন দেখেন একদিকে পানি সর্বোচ্চ হয়ে গেছে। এটাকে বলা হয় ভরা জোয়ার বা প্রবল জোয়ার। তাহলে ভরা জোয়ার প্রবল জোয়ার কখন হয়? ভরা জোয়ার প্রবল জোয়ার কখন হয়? জি জি, এটা পড়াশোনার জন্য করছি আর কি। শুধু এটা দেখার জন্য যে ওটা আসলে কাজ করে কিনা। তো যাই হোক, এই যে ভরা জোয়ার কখন ঘটবে? যখন 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 সান মুন আর্থ কত ডিগ্রি? 180 ডিগ্রি বা এক সরল রেখায়, যখন এক সরল রেখায় অবস্থান করবে। আর এটা কখন? এটা যখন করে তখন কোন ধরনের গ্রহণ হয় একটু খেয়াল করেন। কখন গ্রহণ হয়? এটা কোন গ্রহণ? কাকে দেখা যাচ্ছে না? সূর্যকে, এজন্য এটা সূর্য গ্রহণ। সূর্য গ্রহণ কালে। এই মরা কোটাল কখন হয় যদি বলে? ওই যে মরা কোটাল তো ডিগ্রিটা বললাম শুধু। মরা কোটাল হয় অষ্টমী তিথিতে। অষ্টমী তিথিতে।
এটা একটু মনে রাখেন, মরা কোটাল অষ্টমী তিথিতে, প্রত্যেকটা কখন ঘটে ওই সময়টা আমি বলে দিলাম। বলেন জোয়ার ভাটা, জোয়ার ভাটা, তেজকোটাল, মরাকোটাল, প্রবল জোয়ার, গ্রহণ নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলেন, কোনো কোশ্চেন আছে কিনা? গ্রহণ যাকে দেখা যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না, তাকে তখন সেই গ্রহণ বলবে। দিনের বেলা যদি সূর্যকে আপনি দেখতে না পান, অন্ধকার হয়ে যায় আপনার এলাকা, তখন বুঝবেন এটা সূর্যগ্রহণ, কারণ সূর্য অনুপস্থিত। রাত্রের বেলা মানে খুব সম্ভবত আমরা কি দেখি, চাঁদ দেখি, কিন্তু রাত হয়ে গেছে কিন্তু চাঁদের দেখা নাই, অন্ধকার, গুটগুটে অন্ধকার, তাহলে বুঝবেন ওই সময় চন্দ্রগ্রহণ ঘটতেছে। আর চন্দ্রগ্রহণের সময় যেটা হয় সেটা হচ্ছে তেজকোটাল, দুই দিকে দুই জোয়ার, কেউ কাউকে বাধাগ্রস্ত করে না। ওই সময় একটু পরে এই চন্দ্রগ্রহণের ঠিক একটু পরে যে পূর্ণ চন্দ্র দেখা যায়, কারণ সূর্যের আলো তখন তির্যক ভাবে চাঁদের উপরে পড়ে এবং এসে ওই ফোকাসটা পৃথিবীতে পড়ে, তখন এটাকে বলা হয় পূর্ণ পূর্ণিমা। পূর্ণিমা, পূর্ণ পূর্ণিমা, আবার নায়িকা পূর্ণিমা না কিন্তু। হ্যাঁ, তেজকোটালও 80 ডিগ্রি। কিভাবে 80 ডিগ্রি হলো বুঝেন নাই? তেজকোটাল কখন হয়েছে? যখন সান, আর্থ এবং মুন যখন এক সরল রেখায় আছে, তখন কি দেখেন তো 180 না? তবে এখানে 180 কি হয়েছে, আগে সূর্য, পৃথিবী, চাঁদ এরকম ভাবে। আবার চন্দ্র গ্রহণের সময়ও কিন্তু 180 ডিগ্রি থাকে, আবার সূর্য গ্রহণের সময়ও সেম। এখানে যদি আসে তাও 180 ডিগ্রি, কিন্তু এবার চেঞ্জ হয়ে যাবে কি, সান, মুন আর কত ডিগ্রি, 180 ডিগ্রি। তো এই জিনিসটা একটু মনে রাখেন যে এসএমই আর এসইএম দুইটা জিনিস আলাদা, তবে দুইটাতেই 180 ডিগ্রি। তো যাই হোক, আপনারা পারবেন আশা করি। বিজ্ঞান আসলে কঠিন না, বিজ্ঞান একদমই কঠিন না। বিজ্ঞান আমরা যে বিশেষ বিজ্ঞান পড়ি এগুলো আসলে ডাল ভাত, এগুলো কোনো বিজ্ঞানই না। তো চলেন একটু ওভারঅল আমাদের যে কোর্স আউটলাইন ছিল, ওই কোর্স আউটলাইনের একটু সাম আপ করে দিই, যাতে আপনার এই সামনের প্রিপারেশন নিতে সুবিধা হয়। যারা 47 80 আর যারা 48-এ দিবেন তারা অবশ্যই আমার সাথে আবার থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। টার্গেট থাকবে বিসিএস না হওয়া পর্যন্ত পড়াশোনা করা। তো যাই হোক, 47-এর জন্য আমরা বিজ্ঞানের অংশে যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, 15। তো 15 টার্গেট নিয়ে তো কখনো পারবেন না, ধরেন অ্যাটলিস্ট 12 আপনি টার্গেট নিতে পারেন, 15-র মধ্যে 12 এরকম টার্গেট নেবেন। সায়েন্সের থাকলে হবে, আর আর্টসে যদি থাকেন তাহলে 10 টার্গেট নিলেই হবে, ঠিক আছে? আর্টসের 1-2 মার্ক কম আসবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? সায়েন্সে যারা আছে তাদেরকে একটু ছাড় দিতে হয় এখানে, অন্য জায়গায় আবার আপনি ভালো করবেন, ওরা খারাপ করবে। তো এর হচ্ছে 10 থেকে 12 টার্গেট নেবেন, এর মানে এর বেশিও কমন পেতে পারেন। যেমন গতবারে এখানে 14টা কমন ছিল, বাংলাদেশ অ্যাফেয়ার্সে 2টা, আর 12টা হচ্ছে বিজ্ঞান অংশ থেকে। তো যাই হোক, এখন এই 10-12-র জন্য যে টপিকগুলো পড়তে হবে ওইগুলো লিখে দিচ্ছি, বলেছিলাম আমি
ওইগুলো সব ভুলে গেছেন। আলো 2 থেকে 3 মার্ক চলে আসে, মানে 2 মার্ক 3 মার্ক মিনিমাম মার্ক আপনি এখানে পাবেন। তারপরে ধরেন এই যে বিদ্যুৎ 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 থেকে মাস্ট কোশ্চেন আসবে, বিদ্যুৎ থেকেও 2-3টা কোশ্চেন হয়। আবার দেখেন পদার্থ মানে রসায়ন বিদ্যা, এই রসায়নে এই অংশ থেকে আপনি 2-3টা মার্ক পেতে পারেন। তার মানে দেখেন আপনি অনেকগুলো মার্ক পেয়ে গেছেন, অলরেডি 50% মার্ক গেইন করে ফেলছেন কষ্ট ছাড়াই। তো এরপরে কি করবেন, এরপরে যে আপনি পড়বেন মহাবিশ্ব। এই মহাবিশ্বটা একটু এক্সপান্ড করবেন, মহাবিশ্বের উপাদানগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে, বিগ ব্যাং থিওরি নিয়ে। এখন দেখেন এই মহাবিশ্ব থেকে আবার 2-3 এখানে সোলার সিস্টেম সবকিছুই আপনি পাবেন। এরপর আপনি আসবেন মানব দেহে, মানব দেহ, এই মানব দেহ ভিটামিন খাদ্য এই রিলেটেড বিভিন্ন অর্গান এবং ডিজিজ, বিভিন্ন রোগ, বিভিন্ন অর্গানের বিভিন্ন রোগ, এইগুলো থেকে 2 থেকে 3 মার্ক। তো দেখেন তো কত মার্ক হয়ে গেল, 1 2 3 4 5, অলরেডি 10 মার্ক, আর সর্বোচ্চ 15 মার্ক, এই যে হয়ে গেছে দেখেন। তো 10 মার্ক মিনিমামটাই আমরা কাউন্ট করি, মিনিমাম 10 মার্কের পড়া এইটুকুই এনাফ। এরপর একটু মানে 12 পাওয়ার টার্গেট নিতে হবে, যেমন এখানে শক্তিটা অ্যাড করতে হবে। শক্তি থেকে অবশ্যই কোশ্চেন হয়, এটা বাংলাদেশ অ্যাফেয়ার্সে হোক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে হোক, শক্তি থেকে কোশ্চেন মাস্ট আপনি পাবেন। শক্তি রূপান্তরগুলা, শক্তির রূপভেদগুলা, এবং এই যে ফিউশন বিক্রিয়া, সূর্যে কোনটা হয়, অ্যাটম বোমায় কোনটা হয়, হাইড্রোজেন বোমা এবং অ্যাটম বোমার মধ্যে কোনটি শক্তিশালী, এবং পারমাণবিক বিদ্যুৎ, এইগুলো হচ্ছে আমাদের এই শক্তির টপিকের মধ্যে পড়বে। সর্বশেষ যে শক্তি আমরা কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে সৌর শক্তি। আর সৌরশক্তি কাজে লাগাইতে পারলে আমাদের আর কোনো শক্তির অভাব হবে না, কারণ সূর্যের আলো সব সময় পড়বে দিনে, আর আমরা ব্যাটারিতে স্টোরেজ করে রাখতে পারবো বিদ্যুৎ, রাত্রে সেটা ব্যবহার করতে পারবো। তো এরপরে আরেকটা টপিক এখানে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে তাপ ও তাপমাত্রা। এইটুকু আপনাদের পড়া থাকলো, এইটুকু পড়বেন। আর এরপরে যদি সময় পান তখন অন্য টপিকগুলা আপনি একটু পড়তে পারেন, আগে এগুলো পড়তে হবে। এগুলো পরে এই 6-এর পরে যদি 7 বলেন তাহলে উদ্ভিদ নিয়ে একটু পড়তে হবে। উদ্ভিদ থেকে অনেক সময় কোশ্চেন আসে, উদ্ভিদ বিদ্যা থেকে দেখা যায় মাঝে মধ্যে 1 মার্ক সর্বোচ্চ 2 মার্ক আসছে। তো উদ্ভিদ থেকে কোশ্চেন খুবই কম আসে, তো এখানে 1 মার্ক ধরাই অনেক। আপনি লাস্ট বিসিএস এ উদ্ভিদ বিজ্ঞান থেকে আসছে যে গণ প্রজাতি কি বোঝায়, এইখান থেকে একটা কোশ্চেন, নামকরণ থেকে। এই হচ্ছে বিজ্ঞানের আমাদের টার্গেট অনুযায়ী পড়াশোনা, কে কতটুকু পেশান নিতে পারবেন ততটুকু করবেন। এখন আসি কম্পিউটার নিয়ে। সাজেশনের পরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, টেনশন নেবেন না। 15 টার্গেট নিতে পারেন। কম্পিউটারে কমন বেশি পাওয়া যায়, যদিও এটা অনেকে বলে যে কমন পাওয়া যায় না, আসলে যায়। এখন পর্যন্ত প্রায় সবগুলো পরীক্ষায় 100% কমন আছে। তো আপনারা শুধু ক্লাস এবং বইগুলো যদি ঠিকমতো পড়েন তাহলে আর কিছু নিয়ে ভাবতে হবে না, যে কোনো পরীক্ষার জন্য, নট অনলি বিসিএস, হ্যাঁ, সবগুলো পরীক্ষার জন্য এটা কার্যকর। তো এখানে কি কি পড়তে হবে, কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে পড়তে হবে। হার্ডওয়্যার টপিকের মধ্যে আমরা পড়েছিলাম আইপিওএস সাইকেল, মনে আছে কিনা, কার কার মনে আছে একটু হাত ওঠান। আইপিওএস সাইকেল, ইনপুট প্রসেস আউটপুট স্টোরেজ, এই পার্টগুলো নিয়ে পড়তে হবে। এখান থেকে অবশ্যই কোশ্চেন পাবেন। এরপর সফটওয়্যার থেকে আপনি সিস্টেম সফটওয়্যার বেশি প্রায়োরিটি দিতে পারেন। সিস্টেম সফটওয়্যার, ডেটাবেজ, ইউটিলিটি, অ্যাপ্লিকেশনের মধ্যে যেমন ওয়েব ব্রাউজার,
ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। আর দুষ্টু দুষ্টু ভাইরাসের মধ্যে আপনি যে একটু পড়াশোনা করে আসবেন, ভাইরাস এবং ভাইরাস প্রতিরোধের যে সিস্টেমগুলা, মানে ফায়ারওয়াল, এই দুটা একটু ভালো করে পড়তে হবে। ভাইরাস আর ভাইরাসের যে বিভিন্ন টেকনিক গুলো আছে, দেখেন আমি ক্লাসে ওই যে DDoS এটা পড়াইছিলাম, মনে আছে? ডিস্ট্রিবিউটেড ডিনাল অফ সার্ভিস, এটা লাস্ট এনএসআই রেডিতে আসা কোশ্চেন। তো এটা দেখেন ক্লাস থেকে ডিরেক্ট কমন পাইছেন, এটা নিয়ে এত কষ্ট হয়নি। তো তাহলে এখানে সফটওয়্যার রিলেটেড পড়াশোনা চলে গেল। এরপরে আপনি চলে আসবেন নাম্বার সিস্টেমে, বিশেষ করে নাম্বার কনভার্সনেই বেশি মার্ক দেখা যায়। নাম্বার কনভার্সন এইটা বেশি দেখবেন। এরপরে যদি সময় পান তখন গেটস গুলো দেখবেন, সাথে কোড, গেটের সাথে কোডটা দেখতে হবে। এরপর চলে আসেন নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে প্রোটোকল থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় কোশ্চেন আসে। আর তাছাড়া বিভিন্ন নেটওয়ার্কের টাইপ, যেমন ক্লাউড কম্পিউটিং, হ্যাঁ, ল্যান্ডম্যান, প্যান ওয়ান, কোনটি বড় কোনটি ছোট, এবং এই নেটওয়ার্ক ডিভাইসগুলা, এখান থেকে প্রশ্ন আসে। নেটওয়ার্ক ডিভাইস কোনটা দিয়ে কি করা হয়, হ্যাঁ, এই হচ্ছে নেটওয়ার্ক থেকে গুরুত্বপূর্ণ, মানে প্রোটোকল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হচ্ছে টপোলজি। অনেকে মনে করে যে টপোলজি পড়ে মনে অনেক কিছু হয়ে যাবে, তো আসলে এত কিছু হবে না। এখানে একটা টপোলজি পড়তে পারেন, সেটা হচ্ছে স্টার টপোলজিতে হাব অথবা সুইচ ব্যবহার করা হয়, স্টার টপোলজিতে হাব ও সুইচ ব্যবহার হয়। এইটুকু মানে স্টার টপোলজি নিয়ে পড়লে হবে, কারণ এটা অন্যান্য টপোলজি থেকে টোটালি আলাদা। নেটওয়ার্কের মধ্যে আরেকটা বিষয় আপনাদের পড়তে হবে, সেটা হচ্ছে মোবাইল অ্যান্ড মোবাইল জেনারেশন। যেমন মোবাইলের 4G 3G বিভিন্ন জেনারেশন নির্ধারণ করে একটা প্রতিষ্ঠান IoT, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, IUT, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। তো এটা থেকে পরীক্ষা কোশ্চেন আসছে। তারপরে দেখেন গতবার মোবাইলের জেনারেশন থেকে আবার যদি জিপিআরএস দেখেন, সিম, SMS, MMS, এগুলো থেকে আমরা মাঝে মধ্যে অন্যান্য পরীক্ষাতেও, এটা বিশেষ আসা 46-এ, অন্যান্য পরীক্ষাতেও কোশ্চেন আমরা দেখি। সর্বশেষ নেটওয়ার্কের মধ্যে আরেকটা টপিক পড়তে হবে, সেটা হচ্ছে SNS, সামাজিক যোগাযোগের মাধ্যম, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, সামাজিক যোগাযোগের মাধ্যম। ওকে, এখন আসেন একটু আলাপ করি। এই সামাজিক যোগাযোগের মাধ্যম আপনারা পারেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। রিসেন্ট হট কি হচ্ছে ইলন মাস্ক স্টারলিংক স্যাটেলাইট, এগুলো সম্পর্কে একটু পড়তে হবে। জেনেটিক্স, বংশ সম্পর্কিত বিদ্যা। আরে গ্রহণের সময় যা ইচ্ছা তাই করবেন, গ্রহণ নিয়ে আপনার টেনশন নেই। এই জেনেটিক্স, বংশ সম্পর্কিত বিদ্যা, জেনেটিক্স পড়াইতে চাইছিলাম না?
তো করাই দিই, হালকা একটু টাচ দিয়ে দিই। জেনেটিক্স দেখেন, বংশ সম্পর্কিত বিদ্যা। জেনেটিক্স হচ্ছে বংশ সম্পর্কিত বিদ্যা। ক্রোমোজোম সংখ্যা কয়টি? দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কয়টি? ক্রোমোজোম সংখ্যা কয়টি বলেন তো? সংখ্যা 46টি, আর জোড়া বললে 23। এটা মানুষের আর কি। হ্যাঁ, একই ধরনের 22 জোড়া, 22 জোড়া অর্থাৎ 44টি, 22 জোড়া বা 44টি কে অটোসোম বলে। অটোসোম বলে। এখন এই আরো দুইটা থাকে, ওই দুটো হচ্ছে লিঙ্গ নির্ধারণের জন্য ব্যবহার হয়। লিঙ্গ নির্ধারণে হয় যেটা দুইটা, এক্স ওয়াই হচ্ছে ছেলে আর এক্স এক্স হলে মেয়ে। এটা হচ্ছে মেয়ে আর ছেলে এক্স ওয়াই। এই এখানে ছেলেরা একটা অজ্ঞতা জিনিসটা মানে থাকে, মেয়েদের সর্বদা এক্স এক্স থাকে, মেয়েদের সর্বদা এক্স এক্স থাকে, আর ছেলেদের কি থাকে? এক্স ওয়াই। যদি ছেলেদের ওয়াই যে এক্স এর সাথে, এক্স এর যে কোনো একটা এক্স এর সাথে মিলিত হয় তাহলে ছেলে সন্তান হবে। আর যদি এই এক্স এর যে কোনোটার সাথে মিলন ঘটে তাহলে কি হয়ে যাবে? মেয়ে। এই জন্য ছেলে বা মেয়ে যেই সন্তানই হোক না কেন, ওইটার জন্য দায়ী হচ্ছে বাপ। মানে লিঙ্গের জন্য দায়ী হচ্ছে বাপ। বাপ যেটা পাইছে ওইটাই। অনেকে আবার ছেলে সন্তান না হলে খুব মন বেজার, আবার অনেকে বিয়ে করে আর একটা, ঠিক আছে? তো ছেলেরা এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই ছেলে হওয়া মেয়ে হওয়া এগুলো সবই কিন্তু ছেলের দোষে হয়। যদিও এটা বাসায় মুরব্বীরা মানবে না, মুরব্বীরা সব মহিলাদের দোষ দিয়ে দিবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। জিন, কৃত্রিম জিন আবিষ্কার কে করেন? হরে গোবিন্দ খুরানা। হরে গোবিন্দ খুরানা। জিন সংক্রান্ত কিছু তথ্য আপনারা একটু পড়ে ফেলবেন, ঠিক আছে? যে ধর্মযাজক মেন্ডেল তিনি এটা নিয়ে গবেষণা করছেন, আবার সূত্র দিয়েছেন। তো সূত্রগুলো পড়ার দরকার নাই, শুধু এটুকু পড়লেই চলবে। কৃত্রিম কে আর হরে গোবিন্দ খুরানা কি অবদান ছিল, এবং এইগুলো জেনেটিক্সে নিয়ে আরো কিছু। তাহলে জেনেটিক্সে আরেকটা সুবিধা আপনি পাবেন, যেমন এই যে মুরগি, আমরা যে মুরগি বাসায় পালি, এই মুরগির ওয়েট কত হতে পারে? 1 কেজি সর্বোচ্চ। দেখবেন অনেক বছর খাওয়ায় 1 কেজি হয়েছে। তাহলে এখন দেখেন এই যে ব্রয়লার মুরগি, এই ব্রয়লার মুরগি কিন্তু 30 দিনে হয়ে গেছে 1.5 থেকে 2 কেজি, 1.5 থেকে 2 কেজি। তাহলে এটা মাত্র 30 দিনে হয়েছে। তার মানে আপনি চিন্তা করছেন এটা কিভাবে জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে যাতে এটা বাড়ানো যায়। তেমনি কৃষি গবেষণার ক্ষেত্রেও জেনেটিক্যাল বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখন আমরা যে ইয়েগুলো খাই, কি যেন বেগুন গুলোও কিন্তু একটা আলাদা আলাদা ব্যাপার। হ্যাঁ, আইসিটি সাজেশন শেষ, আরো কত। ও না হওয়ার জন্য দায়ী 2 জন। হ্যাঁ, অনেক সময় মানুষ মনে করে যে মেয়েরা বন্ধ হয়, আসলে মেয়েরা বন্ধ হয় না, ছেলেরাও বন্ধ হয়। তো এটা ভিটামিন ই এর কারণে হতে পারে। যদি আপনার ভিটামিন ই এর অভাব থাকে তাহলে প্রজনন ক্ষমতা হ্রাস পাবে। আমি পড়াইছিলাম, প্রজনন ক্ষমতা হ্রাস পাবে, অনেক সিভিয়ারে গেলে এটা বন্ধ্যত্ব পর্যন্ত যেতে পারে। মানে ছেলে মেয়ে উভয় হতে পারে, এটা পরীক্ষা করে দেখতে হবে, ঠিক আছে? এখন যদি আপনার সন্দেহ হয় তাহলে আমার ফোন দিবেন, পরে আমি আপনার এই টেস্টের নাম বলে দেবো, টেস্ট করবেন, তারপরে আপনি বুঝবেন যে আপনি বাবা হতে পারবেন কিনা। টিটিবি, টেস্ট টিউব বেবি। তো টেস্ট টিউব বেবি একসাথে 3টা হীরামণি মুক্তা জন্ম হয়, হানিফা এবং ফিরোজা বেগমের
এই টেস্ট টিউব বেবি তখন কিন্তু 2003 সালে, না 2 সালে, 3 কি 2, যাই হোক সাল পরীক্ষায় আসে না, এটা নিয়ে আমি এত মাথা ঘামাচ্ছি না। তো ওই সময় কিন্তু এটা আসলে বিরল ছিল। এখন এটা অ্যাভেলেবেল, এখন ইদানিং খুব খুব জনপ্রিয় একটা সিস্টেম। কারণ বোঝা যাচ্ছে তাহলে আমাদের মানে বাচ্চা কাচ্চার ব্যাপারটা একটু মানে খুবই সমস্যার মধ্যে আছে। ক্লোনিং, তো ক্লোনিং কি? অযৌন প্রক্রিয়ায় সৃষ্ট জীব। তো এখানে প্রথম প্রথম ছিল কোনটা বলতে পারবেন? ডলি। প্রথম ডলি, একটা ভেড়া। তো এখন এখন দেখবেন আমাদের এই ক্লোনিং এর মাধ্যমে গরু থেকে শুরু করে ছাগল, দেখেন আমরা এইভাবে প্রজনন করে থাকি। সব আল্লাহর ইচ্ছা। আপনি ডাকাতি করবেন এটাও আল্লাহর ইচ্ছা। এই ম্যাডাম, আইসিটির ওইটুকু সাজেশন দিতে আমার সময় লাগছে 10 বছর, এই জন্য কম হয়েছে। এই সাজেশন দিচ্ছে, সাজেশন তো এটার জন্য আইসিটির জন্য যে আলাদা সাজেশন তা তো দিব না। আইসিটি বিজ্ঞান দুইটা যেহেতু আমিই নিছি, এই জন্য দুটো একসাথে সাজেশনটা দিলাম। তো তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মোবারক। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।